শিক্ষার্থীরা, গণিত ক্লাসে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর প্যাটার্ন নিয়ে। তো প্যাটার্নটা ক্লাস 7 পর্যন্ত এটা আমরা করা হয়নি আমাদের, এটা একটা নতুন একটা জিনিস এখানে। তো মোটামুটি মজার জিনিস, যদিও নতুন, মজার, ভালো লাগে করতে করতে করতেই ভালো লাগে। তো আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো প্যাটার্ন নামটা শুনেও কিছুটা বোঝা যায়, আমরা এটা আঞ্চলিক ভাষাও বা কখনো কোনো কাজ করতে বলি, মনে করতে করতে বলে ফেলি যে এই জিনিসটার প্যাটার্ন অনেক ভালো, এটা ভালো। তো এরকমই তো আমাদের বেসিক্যালি এখানে যে ম্যাথের প্যাটার্নটা, এটা আমাদের হবে সংখ্যার প্যাটার্ন, জ্যামিতিক প্যাটার্ন। আমরা এই দুইটা জিনিস নিয়ে আলোচনা করব। আচ্ছা, আমরা বোর্ডে দেখো তোমাদের কিছু ধারণা দেওয়ার জন্য কিছু লেখা হয়ে গেছে অলরেডি। প্যাটার্ন, আমরা প্রথমত আগে প্যাটার্নের সংজ্ঞাটা জানি। প্যাটার্ন হচ্ছে কোন সুনির্দিষ্ট কাঠামোকে প্যাটার্ন বলে। যদি ছোট করে বলতে চাই, মানে এতটুকু বললেই হবে যে কোন সুনির্দিষ্ট কাঠামোকে প্যাটার্ন বলে, অর্থাৎ বিশেষ নিয়মে কোনো কিছু সাজানো বা বিন্যস্ত করাকে প্যাটার্ন বলে। আমরা যদি কোনো ক্লাসের বেঞ্চ গুলোর দিকে লক্ষ্য করি, বেঞ্চ গুলো একটা হাই বেঞ্চ, একটা লো বেঞ্চ, একটা হাই বেঞ্চ, একটা লো বেঞ্চ করে আমাদের অনেকগুলো বেঞ্চের সারিটি করা হবে, সাজানো থাকে। তাহলে আমরা এটা কি বলতে পারি? এটা একটা বেঞ্চের প্যাটার্ন। তারপর আমাদের জামা কাপড় বলি বা বলি, অনেকগুলোতে দেখা গেছে যে নকশা করা হয়, যখন নকশাগুলো দেখা গেছে পর্যায়ক্রমে একই রকম হয়ে আসতে থাকে, তাহলে সেটা একটা নকশা প্যাটার্ন। তো এখানে আমাদের, তাহলে আমাদের এখানে তো আর এইসব জামা কাপড় বা বেঞ্চ নিয়ে আলোচনা করা হবে না, আমরা যেহেতু ক্লাস 8-এ। তো আমাদের এখানে সংখ্যার প্যাটার্ন দেখো, আমাদের এখানে একটা আমার সংখ্যা প্যাটার্নের উদাহরণ দেয়া আছে। 1 2 3 4 5 এভাবে চলতে 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 এখানে এটা 100 তে গিয়ে শেষ হবে। তাহলে এটা একটা সংখ্যার প্যাটার্ন। এখানে দেখো মিলটা কোথায়? এখানে 1, এখানে হচ্ছে 2, মানে বাড়ছে 1 করে, তারপর 3, তারপর 4, তারপর 5। তার মানে আমার একটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যায় যেটা 1 করে বাড়ছে, তাহলে এটা একটা সংখ্যার প্যাটার্ন। এরকম আমাদেরই সব প্যাটার্ন গুলো হবে। তো কখনো এমন হতে পারে যে একটা সংখ্যা এখানে 1, তারপরে সংখ্যাটা 5, তাহলে এখান থেকে বাড়ছে কত? 4 বাড়ছে, তারপরে সংখ্যাটা কত হবে? 9 হবে। তাহলে মনে করো এখানে এইটা একটা, তাহলে এটাও একটা প্যাটার্ন হবে। এভাবে এটা হয়তো চলতে থাকবে, এটা একটা প্যাটার্ন হতে পারে। এরকম অনেকগুলো প্যাটার্ন হতে পারে, যেটা সংখ্যার প্যাটার্ন হবে। তাহলে আমাদের প্যাটার্ন সম্বন্ধে আমরা কিছু একটা ধারণা পেলাম এখান থেকে। প্যাটার্ন যদি আমরা শর্টকাটে বলি যে কোনো সুনির্দিষ্ট কাঠামোকেই প্যাটার্ন বলে। আর একটু সুন্দর করে বলতে চাই, বিশেষ নিয়মে কোনো কিছু সাজানো বা বিন্যস্ত করাকে প্যাটার্ন বলে। তাহলে আশা করি আমরা প্যাটার্ন জিনিসটা বুঝলাম। এখন এটা কিছু জিনিস, আমাদের সূত্র আছে, যে সূত্রগুলো আমাদের জানলে অঙ্কটা সহজ হয়ে যাবে, আমাদের যে নৈর্ব্যক্তিক গুলো আসবে এগুলো আমাদের আনসার করা সহজ হয়ে যাবে। এখন আমরা খেয়াল করি, এখানে আমি লিখছি কি এখানে যে ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল। দেখো এটা খেয়াল করো যে ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল। আমরা যে উদাহরণটা এতক্ষণ আমাদের এখানে বোর্ডে ছিল, প্রথম উদাহরণটা, এটার দিকে খেয়াল করো। 1 2 3 4 5 ডট 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 100। এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার একটা প্যাটার্ন। স্বাভাবিক সংখ্যা আবার কাকে বলে? অর্থাৎ ধনাত্মক সংখ্যা, মানে ধনাত্মক সংখ্যা যতগুলো আছে সবগুলোই হচ্ছে, মানে ধনাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা সবগুলোই হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তাহলে এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তাহলে এইটা হচ্ছে, এটাকে বলা হয় স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন। তাহলে আমাদের এই স্বাভাবিক সংখ্যার প্যাটার্নটা এখান থেকে, যেমন আমাদের অঙ্কে বলতে পারে মানে এই নিয়মের অঙ্কটাই মাস্ট বি পরীক্ষায় আসে। তার মধ্যে এটা তোমার মনে করো একটা সৃজনশীলের খ অথবা গতে থাকবে। তোমাকে হয়তো বা বলতে পারে যে এই প্যাটার্নটা প্রথম 100টি পদের সমষ্টি বের করো, অথবা বলতে পারে প্রথম 60টি পদের সমষ্টি বের করো, প্রথম 120টি পদের সমষ্টি বের করো। তাহলে আমাদের এখানে দেখা যাচ্ছে যে আমি যে উদাহরণটা এখানে দিয়ে দিছি সেটা হচ্ছে 100 পর্যন্ত আছে। তাহলে যেমন আমাদের যদি বলা হয় যে এই 100টা পদের সমষ্টি কত, মানে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর সমষ্টি কত, তাহলে আমরা কিভাবে আসলে করব? এখানে আমরা যদি যোগ বসাই, দেখো
এখানে যোগ দিলাম, এখানে যোগ দিলাম, এখানে যোগ দিলাম, এখানে যোগ দিলাম, ডট 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 যোগ দিলাম। এখন কি আমাদের ক্যালকুলেটরে কি মানে এখানে মনে সরি এখানে দেওয়া যায় না, এইখানে আমরা যদি ক্যালকুলেটরেও চাপি 1 যোগ 2 যোগ 3 যোগ 4, তাহলে দেখো আমাদের কতগুলো সংখ্যা চাপা লাগবে, এতগুলো আমাদের সময় নেই। যদি সেটা নৈর্ব্যক্তিকের জন্য হয় বা ম্যাথের জন্য হয় 4 মার্কসের জন্য, আমাদের এতগুলো সময় নাই। তাহলে এইটার জন্যই হচ্ছে এই সূত্রটা। সূত্রটা তাহলে কি ক্রমিক স্বাভাবিক সংখ্যা যোগফল, ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল। এখন খেয়াল করি সূত্রটা কি, প্রথম পদ যোগ শেষ পদ, শেষ পদের যোগফল, মানে ব্র্যাকেট যেহেতু আবদ্ধ করা আছে, প্রথম পদ ও শেষ পদের যোগফল। তাহলে আমাদের এখানে খেয়াল করি আমরা প্রথম পদটা কত 1, শেষ পদটা কত 100, আর সূত্রের মধ্যে আছে পদ সংখ্যা। আমরা আসলে বুঝবো কিভাবে যে পদ সংখ্যাটা কত? আমরা যদি এখানে খেয়াল করি দেখবো যে আমাদের লাস্ট পদটা আছে 100, তাহলে এই থেকেই বোঝা যায় এখানে 100টা পদ আছে, তার মানে পদ সংখ্যা হচ্ছে 100। অথবা আমাদের যে অঙ্কটা দিবে সেখানে বলে দিবে যে তোমাকে 60টি পদের সমষ্টি বের করো, প্রথম 60টি বা প্রথম 120টি পদের, তাহলে ওই যেই সংখ্যাটা বলবে এটাই হচ্ছে পদ সংখ্যা। তাহলে আমাদের এখানে পদ সংখ্যা 100। তাহলে এই অঙ্কের ক্ষেত্রে দেখো আমরা এখান থেকে যদি এই সূত্রের মধ্যে মানগুলো বসাই দিই, তাহলে আমরা কি হবে, প্রথম পদটা হচ্ছে 1, শেষ পদ হচ্ছে 100, এটা হবে আমাদের যোগ 100টা। তারপর হচ্ছে পদ সংখ্যা হচ্ছে গুণন দিয়ে পদ সংখ্যা হচ্ছে আমাদের 100 আর ভাগ হচ্ছে 2। আমি দেখো সূত্র থেকে মানগুলো বসাই দিলাম, প্রথম পদ যোগ শেষ পদ গুণন পদ সংখ্যা ভাগ 2, অর্থাৎ এখান থেকে মানগুলো বসাই দিলাম। এই ক্যালকুলেশনটা এখন আমরা মোটামুটি ইয়াভাবে করতে পারি, এখান থেকে দিয়ে এটা কেটে দিতে পারি, অর্থাৎ 2 দ্বারা 100 কে যদি যায়, আমাদের নরমালি এই অঙ্কটা, এই নিয়মের অঙ্কগুলো যদি সমষ্টি বের করতে বলে সে অবশ্যই সংখ্যাটা জোড় সংখ্যা বলবে, মানে 60 100 120 এটা জোড় সংখ্যা বলবে। তো আমরা ইজিলি এই সংখ্যাটা দিয়ে এই সংখ্যাটাকে কাটতে পারবো, কাটতে আমাদের সংখ্যাটা ছোট হয়ে যাবে। খেয়াল করি 2 আর এটাকে যদি কেটে দেই তাহলে আমরা এখানে কত পাবো 50। এখন এইটা আর এটা যোগ করলে কত হবে, 1 আর 100 যোগ করলে হবে 101 গুণন 50। এটা খেয়াল করো, এখন আমরা মুখে মুখে যদি গুণ করে দিতে পারবো, ক্যালকুলেটর ইউজ করতে পারবো। একটা শূন্য এমনিতেই দিয়ে রাখলাম, 5 দ্বারা এটাকে গুণ করলে 5 অক্ষে 5, 5 শূন্যের 5, 5 অক্ষে 5, তাহলে আমাদের আনসারটা কত হলো 5050। এরকম একটা অঙ্ক আসে। আবার কখনো এমনও হতে পারে যে খুব অল্প কয়েকটা সংখ্যা দিল, 1 2 3 4 5টা সংখ্যা দিয়ে তোমাদের বলতে পারে যে এই সংখ্যাগুলোর সমষ্টি কত একটা নৈর্ব্যক্তিকের জন্য। তো আমাদের তো ওই সময় তো কি আমাদের একটা নৈর্ব্যক্তিকের জন্য আমরা সর্বোচ্চ 30 সেকেন্ড আমরা ইয়া করতে পারি, টাইম ওয়েস্ট করতে পারি, এর বেশি না। তো আমরা ডিরেক্ট এই সূত্রের মধ্যে ফালাই দিতে পারবো। তো সূত্র লিখেও আমাদের টাইম কোথায়, আমরা প্রথম পদ যোগ শেষ পদ গুণন করে, অর্থাৎ যেই সংখ্যাটা বলবে সে মনে করো আমাদের বলছে প্রথম 10টি পদের সমষ্টি বের করো, তাহলে আমরা এই যে 10 এর অর্ধেক নিয়ে নেব, মানে এটাকে আমরা এই ভাগ সূত্রে 2 দ্বারা কেটে দিলাম, 10 এর অর্ধেক 5 নিলাম, আর প্রথম পদ আর শেষ পদ, অর্থাৎ আমাদের প্রথম 10টি পদের সমষ্টির কথা বলতে প্রথম 10টি পদ কত 1 আর 10 নম্বর পদ যোগ করলে হয় 11, আমাদের 10 এর অর্ধেক 5, তাহলে 5 দিয়ে 11 কে গুণ করলে 55, তাহলে আমরা পেয়ে গেলাম 30 সেকেন্ড লাগবে না। আর যদি অঙ্কের কথা বলে তাহলে আমাদের লিখতে হবে, দেওয়া আছে প্রথম পদ এত মানে 1, শেষ পদ 100, পদ সংখ্যা মনে করে এই অঙ্কের ক্ষেত্রে পদ সংখ্যা 100, তারপর হচ্ছে যে সমষ্টি এতটি পদের সমষ্টি 100টি পদের সমষ্টি বের করতে হবে। আমরা জানি স্বাভাবিক সংখ্যা মানে প্রথম 100টি স্বাভাবিক সংখ্যার যোগফল, কথাটা লিখে সূত্রটা লিখে দিলাম, তারপর মান লিখে দিলাম, আনসার পাক্কা 4 মার্কস, এখানে কাটার কোনো অপশন নেই। আচ্ছা, এখন আমরা আশা করি এই জিনিসটা বুঝতে পারছি। তো এইটার মতো এগুলো যদি অঙ্কে আসে না, পরের যে জিনিসটা আমি দেখাবো এটা অঙ্ক আসে না, বাট নৈর্ব্যক্তিকের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানেও বলা হচ্ছে দেখো, অর্থাৎ এতটুকু তো আমাদের এখন কমপ্লিট। এখানে আছে ক সংখ্যক প্রথম ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল সমান ক স্কয়ার, এটা সূত্র। ক স্কয়ার এটা হচ্ছে সূত্র। তাহলে এখানে বলছে কি ক সংখ্যক প্রথম ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যা। তাহলে এই প্যাটার্নটা কি রকম, তাহলে এই প্যাটার্নটা হচ্ছে 1 3 5 7, আমি আর লিখতে চাই না, চারটা সংখ্যা আমরা অলরেডি লিখে ফেলেছি। তাহলে এটা কি দেখো যে এটাও একটা প্যাটার্ন, এটাও আমরা আগে যেটা ছিল এখানে আমাদের এখানে যোগ থাকবে না, এগুলো আমরা অঙ্কের ক্ষেত্রে আমরা দেখাইছি তোমাদের।
আচ্ছা, এটা একটা প্যাটার্ন ছিল, এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন। এগুলোও স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন, কিন্তু এটার আগে কি বলে দিল, এটার আগে আমাদের এই সংখ্যার আগে বলে দিয়েছে বিজোড়। হ্যাঁ, আসলে তো বিজোড়। এখানে দেখো একটা সংখ্যা আমরা জোড় সংখ্যা পাচ্ছি না, এখানে সবগুলি হচ্ছে বিজোড় সংখ্যার প্যাটার্ন। এখন আমাদের বলবো যে এইরকম 50টা সংখ্যা, মানে প্রথম 50টি বিজোড় সংখ্যার সমষ্টি কত। আসলে এটা অনেক কঠিন ব্যাপার। প্রথম 50টা সংখ্যা বের করতে আমাদের কত দূর যেতে হবে? 99 পর্যন্ত যেতে হবে। অর্থাৎ 99 পর্যন্ত সংখ্যা লিখে সেটা সমষ্টি বের করতে হবে। আমাদের এখানে ছিল স্বাভাবিক সংখ্যা, কোনো গ্যাপ ছিল না। এখানে দেখো একটা সংখ্যার পর একটা, মানে আমাদের জোড় সংখ্যাগুলো মিসিং এখানে, 2 নাই, 4 নাই, 6 নাই, এরকম। তাহলে এইটার ক্ষেত্রে আমাদের কিভাবে আমরা বের করব? এটাও খুবই সহজ। এখানে এখানে কয় স্কয়ার যে সূত্রটা, আমাদের যদি এটা মাথায় থাকে তাহলে আমরা খুব ফাস্ট বের করে দিতে পারবো। তাহলে এটা কয় স্কয়ার, তাহলে আমাদের এখানে কয় স্কয়ার মানে তোমরা সবাই খেয়াল করো, এখানে পদ কয়টা? 1 2 3 4, তার মানে কয়ের মান হচ্ছে 4। তাহলে এই যে আমরা তো জানি এটা কয় স্কয়ার সূত্র, কয়ের জায়গায় আমরা যদি 4 বসাই দিই তার উপরে স্কয়ার, তাহলে কত হবে? ইংলিশ আছে 16। তাহলে হচ্ছে এইটার যোগফল হলো ক সংখ্যক প্রথম স্বাভাবিক সংখ্যার যোগফল বা সমষ্টি 16। আমরা একটু মুখে হিসাব করে দেখি। দেখো 1 আর 3 যোগ করলে কত হয়? 4। 4 আর 5 যোগ করলে কত হয়? 9। 9 আর 7 যোগ করলে 16। দেখো মিলে গেছে পুরো এটা। তাহলে এটা হচ্ছে কি বন্ধু, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো এটা হচ্ছে ক সংখ্যক প্রথম স্বাভাবিক বিজোড় সংখ্যা, বিজোড়। তাহলে এখন যদি আমাদের এই সংখ্যাটা বিজোড় না হয়ে জোড় হয়, জোড়, তাহলে জোড় সংখ্যাগুলো কি, সরি 2 থেকে শুরু হবে, 2 4 6 8 ডট 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 ডট। আচ্ছা, আমরা এবার আরেকটা সংখ্যা বাড়াই দিই। তখন আমরা 4টা করছি, এবার 5টা করি। সরি 5, এটা হবে আমাদের 10। আচ্ছা, তাহলে এইটার যোগফলটা কেমন হবে? এখানে হচ্ছে আমাদের জোড় সংখ্যাগুলোর সমষ্টি বলছে। হ্যাঁ, এটাও বলতে পারে 120টি পদের অথবা 50টি পদের। এখানে এটি অনেক সংখ্যা, এগুলো সংখ্যাগুলো আমাদের মুখে মুখে বা ক্যালকুলেটরে চেপেও আমাদের অনেক সময় দরকার হবে, 10-20 মিনিট চলে যাবে। এমনও তোমাকে বলতে পারে, যেমন এগুলো তোমার 120 বলতে পারে। এতগুলো ক্যালকুলেটরে ছাপার আমাদের সময় নেই। 1 মার্কসের জন্য বলো বা 4 মার্কসের জন্য আমাদের 1 মিনিট, যদি আমাদের নৈবেদিক হয় সেটার জন্য 30 সেকেন্ড, খুব বেশি হলে 1 মিনিট। আর অঙ্কের জন্য আমরা কত 10 মিনিটের বেশি তো ইউজ করতে পারি, টাইম ওয়েস্ট করতে পারি না। তাহলে এটাও সেম সূত্র। এটা সূত্রটা হচ্ছে ক ইনটু, মানে ক গুণন ক যোগ 1, ক গুণন ক যোগ 1। এখন দেখো এইটার ক্ষেত্রে আমরা যদি সূত্রটা আমাদের মনে থাকে তাহলে আমাদের কি হবে? তাহলে আমাদের এখানে দেখো আমাদের 5টা সংখ্যা আছে, আমরা 5টার যোগফল বের করব। তাহলে 5টার যোগফল, তাহলে আমাদের ক এর মান হচ্ছে 5। 1 2 3 4 5 সংখ্যা আছে আমার 5টা, তাই আমরা 5 বের করব। মানে আমি 5টা তোমাদের প্রুফ করে দেখাচ্ছি, এই জন্য আগে আমরা এটাই দেখাচ্ছি। দেখো তাহলে এখানে ক হচ্ছে 5 ইনটু 5 যোগ 1। তাহলে দেখো 5 গুণন 5 আর 1 যোগ করলে 6, তাহলে কত হবে? 30। তাহলে আমাদের প্রথম 5টা জোড় সংখ্যার যোগফল হচ্ছে বা যোগফল বা সমষ্টি হচ্ছে আমাদের 30। এটা এভাবে আমরা কত পর্যন্ত বের করব? যত খুশি তত, দুনিয়াতে যত বড় সংখ্যায় দেখ না কেন আমরা সেটা বের করতে পারবো। এখানে আমাদের এখানে 5টা, আমি তোমাদের 5টা মুখে হিসাব করে দেখাই। দেখো 2 আর 4 যোগ করলে হয় কত? 6। 6 আর 6 যোগ করলে হয় 12। 12 আর 8 যোগ করলে হয় 20। 20 আর 10 যোগ করলে 30। তার মানে দেখো আমাদের মিলে গেছে। তাহলে এইভাবে যত বড় সংখ্যায় দেওয়া হোক না কেন আমরা সেটা বের করতে পারবো। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা তাহলে এইভাবে প্রথম শিখলাম ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল, তারপরে শিখলাম ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল, তারপর শিখলাম আমরা ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যার যোগফল। তোমাদের সর্বপ্রথম এই জিনিসগুলো সূত্রগুলো মুখস্থ করতে হবে। তারপর আরেকটা জিনিস একবারে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা একটা নৈবেদিক। একটি বন্ধুরা যেটা বলছিলাম যে এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা নৈবেদিক, যে এখান থেকে প্রায় সব এক্সামে আসে এবং জেএসসি ফাইনাল এক্সামেও একটা আসে, সেটা হচ্ছে যে ম্যাজিক বর্গ সংখ্যা। এটা যেমন আমাদের কাছে প্রথম দিকে প্যাটার্ন কথাটা একেবারে নতুন ছিল,
ম্যাজিক বর্গ সংখ্যাটা এখন আমাদের কাছে কি সেম কি ম্যাজিক বর্গ আবার কি। আপাতত আমরা এই সূত্রটা মুখস্থ করব, ক ক্রমের ম্যাজিক বর্গ সংখ্যা। এখানে ক মানে হচ্ছে সংখ্যাটা যে কোনো সংখ্যা হতে পারে, সেটা 2 হতে পারে, সরি 2 আমাদের 2 আলোচনা করা লাগে না, 3 4 5 আমাদের নরমালি 3 আর 4 এবং 5 এই তিনটা থেকেই একটা যে কোনো একটা আসে। তো আমাদের এখানে তোমাদের এক্সাম্পল হিসেবে এটাকেই ম্যাজিক বর্গ বলে। দেখো চিত্র, একটা বড় বর্গক্ষেত্রকে আমরা যদি এভাবে যদি কয়টা ভাগ করে 9টা ভাগ করলাম ছোট ছোট, তো 9টা বর্গক্ষেত্র তৈরি করি, তাহলে এইখানে আমাদের 9 পর্যন্ত আমরা স্বাভাবিক সংখ্যাগুলো বসাবো। বসানোর পর আমরা বসাই, দেখো আমরা মাঝামাঝি বরাবর 5 দিব মাঝের সংখ্যাটা, তারপর কেন্দ্রে আমরা সবসময় সেন্টারে দিব 5। তারপর আমাদের সহজ হচ্ছে মনে রাখার উপায়, এই যে 4 কোণায় আমরা জোড় সংখ্যা দিব 2 4, তারপর এখানে দেব 6, তারপর দেব 8, তারপর আমরা তাহলে হয়ে গেল। দেখো আমরা যদি হিসাব করি, আমাদের 2 আর 8 যোগ করলে হয় কত 10, 10 আর 5 যোগ করলে 15, 6 আর 4 যোগ করলে হয় 10, 10 আর 5 যোগ করলে হয় 15। তাহলে আমাদের এই কর্ণ বরাবর মিলে গেল 15, এই কর্ণ বরাবর মিলে গেল 15। এখন আমরা যেদিক থেকেই আমরা যোগ করব না কেন, আমাদের যদি 15 করে মিলতে হবে, তাহলে এটাই হবে। এবং বাকি সংখ্যাগুলো তাহলে পূরণ করে নিই, 2 আর 4 6, তাহলে আমাদের 15 হতে বাকি কত 9। তারপরে দেখো 2 আর 6 10, সরি 2 আর 6 যোগ করলে 8, তাহলে বাকি থাকে 7, 15 হতে 7 5 12, এখানে তাহলে কত হয় 3, 9 আর 5 কত হয় 14, তাহলে হয় কত 1। আমাদের দেখো এইটা পূরণ করা হয়ে গেল। এটাই হচ্ছে ম্যাজিক বর্গ সংখ্যা। এটা তাহলে কত ক্রমের ম্যাজিক বর্গ সংখ্যা? এটা হচ্ছে 3 ক্রমের ম্যাজিক বর্গ সংখ্যা। এখানে আমাদের সূত্রটা তাই দেয়া আছে, ক ক্রমের ম্যাজিক বর্গ সংখ্যা, ক ক্রমের ম্যাজিক সংখ্যা না, ম্যাজিক বর্গ সংখ্যা, ম্যাজিক বর্গ সংখ্যা। তাহলে হচ্ছে এইটা সূত্র ক ইন্টু ক স্কয়ার। এখন দেখো আমরা যদি এগুলো যোগ করে দেখি, আমাদের কত আসছে 15 আসতেছে। তাহলে আমরা সূত্রের মধ্যে দেখি আমাদের 15 আসে কিনা। আচ্ছা, সূত্রটা হচ্ছে, তাহলে দেখো বন্ধু এখানে দেখা যাচ্ছে, হ্যাঁ, তাহলে আমাদের ক এর মান আমরা 3 বসাইলাম, 3 গুণন 1 যোগ, আর এখানে ক স্কয়ার মানে 3 স্কয়ার, আর নিচে হচ্ছে 2। এখন খেয়াল করি, আমরা একটু শর্টকাট করি, 3 এর উপরে স্কয়ার কত হয় 9, আর 1 যোগ করলে কত হবে 10। 10 কে আমরা যদি 3 দ্বারা গুণ করি তাহলে কত হবে 30। 30 কে 2 দ্বারা ভাগ করলে 15 আসবে। তার মানে হচ্ছে এখানে আসবে 30 ভাগ 2, তাহলে আমাদের কত আসবে 15 আসবে। তাহলে এখন আমাদের নৈবেদিক বেসিক্যালি আসে এইটাই, 4 আসে আর 5 আসে, এর বেশি আসে না। তাহলে 4 ক্রমের ম্যাজিক বর্গ সংখ্যা কত? তাহলে 4 ক্রমের ম্যাজিক বর্গ সংখ্যা যখন আমরা সাজাবো, তখন এখানে ঘর হবে 16টা, তখন যোগফলটাও বাড়বে। তাহলে তখন যোগফলটা হবে কত 34 হবে। 4 ক্রমেরটা 34, এভাবে 5 ক্রম পর্যন্ত বের করতে হবে। তবে আমাদের বেসিক্যালি এটা পরীক্ষা বলে না যে ম্যাজিক বর্গ সংখ্যা তৈরি করো, মানে অঙ্ক বলে না যে ম্যাজিক বর্গ সংখ্যা তৈরি করো, আমাদের এটা নৈবেদিকেই আসে। তাহলে আমাদের মনে রাখতে হবে 3 ক্রমের ম্যাজিক বর্গ সংখ্যা কত 15, 4 এর হচ্ছে 34, 5এরটা হচ্ছে আমি আপাতত ভুলে গেছি, 5এরটা বের করে দেখতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের তাহলে ম্যাজিক বর্গ সংখ্যা সম্বন্ধে তাহলে আমাদের যে আমাদের শুরুতেই মনে হয়েছে এটা আবার কি ম্যাজিক, আসলে ম্যাজিকটা কি আমরা সেটাও দেখলাম। তো এখানে আমাদের এই সূত্রটা যদি আমরা জানি, তাহলে হ্যাঁ আমি তোমাদের বললাম যে আমাদের পরীক্ষায় 3 4 5 পর্যন্ত আসে, বেশি আসে না। তাহলে আসলে 10 বলে দিল যে 10 ক্রমের ম্যাজিক বর্গ সংখ্যার সমষ্টি কত, তাহলে আসলে আমাদের সেই সংখ্যাটা কত হবে, এটা অনেক বড় একটা সংখ্যা হবে। আর তাহলে সেই ক্ষেত্রে আমরা সূত্রটা যদি মুখস্থ থাকে, তাহলে সূত্রের মানের মধ্যে আমরা মান বসাই, যা হবে তাই আমরা বের করতে পারবো, তাহলে আমাদের কোনো টেনশনই নেই। তাহলে আমাদের এখানে আমরা প্রথমে শিখলাম কি প্যাটার্ন কি কাকে বলে, তারপর হচ্ছে ক্রমিক স্বাভাবিক সংখ্যা, সেটা তো আমরা জানি, কিন্তু আমরা বের করলাম কি যে এটা সমষ্টি, যেমন 1 2 3 এভাবে যতগুলো সংখ্যা থাকবে বা যতগুলো সংখ্যা তোমাদের বলতে পারে, যে কোনো সংখ্যাই বলতে পারে যে এই সংখ্যাগুলোর সমষ্টি কত, সেটা আমরা বের করা শিখলাম। তারপরে ক সংখ্যক প্রথম ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল ক স্কয়ার শিখলাম। তারপর ক সংখ্যক প্রথম ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যা সমষ্টি, এটা শিখলাম। তারপর হচ্ছে ক ক্রমের ম্যাজিক বর্গের সংখ্যা,
এটাও শিখলাম। এখন আমাদের আরও আছে কিছু জিনিস শিখতে হবে, সেটা আমরা চলো দেখি এখন। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এখানে আরও দুটো ইম্পর্টেন্ট জিনিস দেখো। ফিবোনাক্সি সংখ্যা, এটা কি মানে ফিবোনাক্সি সংখ্যার প্যাটার্ন, মানে ফিবোনাক্সি সংখ্যাগুলো হচ্ছে এটা, এই প্যাটার্নটা ফিবোনাক্সির ক্ষেত্রে এটা একবারে কনস্ট্যান্ট, এটা কোনো চেঞ্জ হয় না, এটা এরকমই থাকে অলওয়েজ। দেখো 0, তারপরে 1 1 2 3 5 8, এটা ফিবোনাক্সি সংখ্যার প্যাটার্ন। এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, প্রথমে 0, তারপরে এই প্রথম দুইটা পদ যদি আমরা যোগ করি, 0 আর 1, 0 আর 1 যদি আমরা যোগ করি তাহলে কত হবে? 1 হয়, পরের পদটা চলে আসে 1। তারপরে আমরা যদি এই পদ দুইটা আবার যোগ করি তাহলে কত হয়? 1 আর 1 যোগ করলে 2 হয়, মানে তার পরের পদ চলে আসতেছে। সেমভাবে আবার এই দুইটা পদ যদি যোগ করি 1 আর 2 তাহলে 3 আসে, 2 আর 3 যোগ করলে 5 হয়। তার মানে পূর্বের দুইটা পদের যোগফল তার পরের পদের সমান। এটাই হচ্ছে ফিবোনাক্সি সংখ্যার একটা বৈশিষ্ট্য। এটা বিজ্ঞানী ফিবোনাক্সি আবিষ্কার করছে, তার নাম অনুসারে এটা হচ্ছে ফিবোনাক্সি সংখ্যা। তো আশা করি বুঝতে পারছো। তবে এখানে তোমাদের এইটা নৈর্ব্যক্তিক আসে এইভাবে যে নিচের কোনটি ফিবোনাক্সি সংখ্যা, তাহলে তোমাদের কিভাবে মিলাইতে হবে? যে প্রথম দুইটা পদ যোগ করে যদি তার ঘরটা পরেরটার সাথে মিলে যায় তাহলে সেটা ফিবোনাক্সি সংখ্যা। সেটা যে কোনো জায়গায় থেকে তুমি চেক করতে পারো। আমরা হঠাৎ করে এখানে চেক করলাম 3 আর 5, দেখো 3 আর 5 যোগ করে 8 মিলে গেল, তাহলে এটা হয়ে গেল। তাহলে আমাদের এরকম কয়েকটা যোগ করলেই আমরা বুঝতে পারবো যে এটা ফিবোনাক্সি সংখ্যা কি না। তারপর হচ্ছে মৌলিক সংখ্যা, এটা খুবই একটা সহজ জিনিস, মানে এটা আমরা হয়তো অনেকবার শেখা হয়ে গেছে, জানা হয়ে গেছে এ পর্যন্ত। তাহলে এটা সম্বন্ধে আরও তোমাদের বলার তেমন কিছু নেই। তারপরে বলতেছি যে কোনো সংখ্যার এক ব্যতীত যদি আর মানে অন্য কোনো এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো আর গুণনীয়ক না থাকে তাহলে তাকে কি মৌলিক সংখ্যা বলে। তাহলে আমরা মৌলিক সংখ্যাগুলো কি হচ্ছে, দেখো 2তে আমরা কি করতে পারি? 1 আর 2 ছাড়া ভাগ করতে পারবো না, মানে এটা গুণনীয়ক এটা 2টা। তারপর হচ্ছে 3, এটা মৌলিক সংখ্যা। 5 মৌলিক সংখ্যা, 7 মৌলিক সংখ্যা, 11 মৌলিক সংখ্যা। এভাবে আমাদের অনেকগুলো, এগুলোকে আমরা সবগুলো তোমরা ভাগ করার চেষ্টা করো বা গুণনীয়ক বের করার চেষ্টা করো, দেখো তোমরা 2টার বেশি গুণনীয়ক বের করতে পারবা না। সেক্ষেত্রে আমরা আরেকটা সংখ্যা দেখো 18 থেকে আমরা তারপর কি করতে পারবো? 1 দ্বারা ভাগ করতে পারবো, 2 দ্বারা ভাগ করতে পারবো, 3 দ্বারা ভাগ করতে পারবো, 4 দ্বারা ভাগ করতে পারবো, 3 দ্বারা ভাগ করতে পারবো, 6 দ্বারা ভাগ করতে পারবো, 9 দ্বারা ভাগ করতে পারবো, 18 দ্বারা ভাগ করতে পারবো। মানে এটা কত? 2টার বেশি গুণনীয়ক পাইতেছি। তাহলে এটা হচ্ছে কি? এটা মৌলিক সংখ্যা না, মানে এটা হচ্ছে যৌগিক সংখ্যা। তাহলে আমাদের যৌগিক সংখ্যাটা এখানে লাগবে না, আমাদের এখানে মৌলিক সংখ্যাটা জানার দরকার। তাহলে মৌলিক সংখ্যা নিয়ে অনেকগুলো কোশ্চেন আসে, নৈর্ব্যক্তিক আসে, তোমাদের একটা মিনিমাম একটা তো আসবে। দেখো খেয়াল করে যে এখানে কি হতে পারে যে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যাটা কত? আমরা অনেক সময় সেটাকে এক ভেবে থাকি, আসলে এক মৌলিক সংখ্যা না, এক মৌলিক সংখ্যাও না, যৌগিক সংখ্যাও না, এককে স্বাভাবিক সংখ্যা বলা যায়, বলবো আমরা। আর এইখানে তাহলে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যাটা হচ্ছে কি? সবচেয়ে ছোট 2। এবং আরেকটা জিনিস, এটার সাথে আরও আরেকটা মিল হচ্ছে যে সবচেয়ে ছোট এবং একমাত্র জোড় মৌলিক সংখ্যা হচ্ছে 2, ছোট এবং জোড়। আর বাকি যতগুলো মৌলিক সংখ্যা আছে সবগুলো বিজোড়। এখন আরও আমাদের একটা আসে যে নিচের কোন প্রক্রিয়ায় মৌলিক সংখ্যা নির্বাচন করা হয়? এটা হয় ইরাটোন্থিনিস প্রক্রিয়ায়। ইরাটোন্থিনিস প্রক্রিয়ায়, নামটা ইরাটোন্থিনিস প্রক্রিয়া। ইরাটোন্থিনিস প্রক্রিয়ায় মৌলিক সংখ্যা নির্বাচন করা হয়। আরেকটা জিনিস হচ্ছে তোমাদের শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমাদের আরেকটা হচ্ছে মৌলিক সংখ্যা, সেটা হচ্ছে যে 1 থেকে মৌলিক সংখ্যা মানে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি, এরকম আমাদের কোশ্চেন হতে পারে এবং হয়। তাহলে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 25টি। এখন সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে এটা তো আমরা শিখে ফেললাম, কিন্তু আমাদের কোশ্চেনের প্যাটার্নটা অন্যভাবে হয় অনেক সময়। সেটা হয় যে এমন বলতে পারে যে 30 থেকে 60 পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি।
অথবা 50 থেকে 90 পর্যন্ত মৌলিক সংখ্যা কত? এখানে দেখো একটা জিনিস করা আছে শর্টকাট, একটা মোবাইল নম্বরের মতো। এখানে 10টা ডিজিট আছে, 10টা সংখ্যা আছে। এই 10টা সংখ্যা হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যা, যে 25টা মৌলিক সংখ্যা আছে সেটা সূত্র। এখানে দেখো আমরা একটা করে ঘর আমরা মনে করি 1 থেকে 10, মনে করি এটা 1 থেকে 10, অর্থাৎ এটা 1 থেকে 10, এটা এখানে 20, এটা 30, 40, 50, 60, 70, 80, 90, 100, মানে এক একটা করে ঘর এখানে এরকম। তাহলে 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা? 4টা। আবার 20 পর্যন্ত আরো 4টা, 20 থেকে 30 পর্যন্ত আরো 2টা, 30 থেকে 40 পর্যন্ত আরো 2টা, 40 থেকে 50 পর্যন্ত 3টা, 50 থেকে 60 পর্যন্ত 2টা, 60 থেকে 70 পর্যন্ত 2টা। তারপর মনে করো এইভাবে তোমার মনে করো যে 100 পর্যন্ত। তোমরা বুঝতে পারছো যে এইটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমাদের কি হবে, যে আমাদের 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 25টা। ইভেন এখন আমরা যে ভেঙে ভেঙে যদি বলি যে 30 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা কত, তাহলে আমাদের 50 মানে কত? 5 নম্বর সংখ্যা। এটা 50 মানে 5 নম্বর সংখ্যা, আর 30 মানে হচ্ছে 3 নম্বর সংখ্যা। তাহলে আমরা এই কয়টা সংখ্যা যোগ করব। তাহলে আমরা এটা যদি যোগ করি 2 আর 4, 2 যোগ করলে 4, 4 আর 3 7, তার মানে আমাদের 30 থেকে 50, এটা হচ্ছে তো আমাদের 30। তাহলে এখান থেকে শেষ, মানে এইখান থেকে শুরু আমাদের এই 2 এর পর থেকে, মানে এই যে এই 2 আর এই যে এই 2, অর্থাৎ 3 আর 2 আর 3 5, তাহলে আমাদের 5টা আছে। আবার যদি আমাদের এখান থেকে এরকম পর্যন্ত, মানে যত পর্যন্ত বলবে অত পর্যন্ত বাদ। দেখো আমি আরেকবার ক্লিয়ার করে দিই তোমাদের। তো তোমাদের বললো যে 50 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কত, তাহলে আমাদের 50 পর্যন্ত হচ্ছে কত? 10 হচ্ছে, 1 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, তাহলে 50 পর্যন্ত এই যে এটা বাদ, যেটা হবে এই দিকবা। তাহলে আমাদের এই কয়টা যোগ করলে যেটা হয় আমাদের ততটা হবে মৌলিক সংখ্যা। তাহলে এগুলো আমাদের যোগ করে যত হবে, 2 আর 2 যোগ করলে 4, 4 আর 3 7, 7, 2 আর 1 কত হবে? 10। তাহলে আমাদের 50 থেকে এই দিক আছে 10টা মৌলিক সংখ্যা আছে। তাহলে আমরা এইভাবে মৌলিক সংখ্যা বের করতে পারবো। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ তাহলে এতটুকুই। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।